আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের মেরঠের দ্বারালা নামের একটা থানা। সেখানকার একটা গ্রাম, লোনিয়া গ্রামটার নাম। সেই গ্রামের একটা সত্য ক্রাইমের ঘটনা। দিনটা ছিল 13ই জুন 2019। ওই এলাকার একজন লোক, নাম সুরেশ। সে বিভিন্ন চাষের জমির মাঝখান দিয়ে হাঁটছিল। হঠাৎ করে তার চোখ পড়ে একটা রাস্তার কুকুর। মুখে মানুষের হাতের মতো কিছু একটা নিয়ে ছুটে সেখান থেকে চলে যায়। সে কিন্তু কুকুরটার পেছনে পেছনে যায়। গিয়ে দেখে কুকুর গর্ত খুঁড়ে ওই হাতটা বের করেছে। হাতটা কিন্তু একটু পচা গলা মতো অবস্থায় ছিল। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে আশেপাশের লোকজনকে জড়ো করে। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ চলে আসে। চারিদিকে লোকজনের জিজ্ঞাসাবাদ, তদন্ত ইত্যাদি করার পর জেসিবি মেশিন নিয়ে এসে যে এলাকাটাতে ওই হাতটা পাওয়া গেছিল সেখানটা আর আশেপাশের বিভিন্ন চাষের জমি খুঁড়ে ফেলা হয়। একটা আখের ক্ষেত থেকে একটা মেয়ের শরীর বের করা হয়। শরীরের মাথাটা ছিল না, দুটো হাতও ছিল না। খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে কুকুর যে হাতটা খুঁজে বের করেছে এই বডিটারই একটা হাত। আরো ভালোভাবে খোঁজ শুরু করা হয়। পরের দিকে মাথা, অন্য একটা হাত, সবটাই পাওয়া যায়। এবার পুলিশ বোঝার চেষ্টা করছিল যে এই বডিটা কার, এলাকার কোনো মেয়ের কিনা। সেই এলাকা, আশেপাশের এলাকা সব জায়গায় খোঁজ খবর নেওয়ার পরে বোঝা যায় এখানকার মেয়ে নয়, কেউ তাকে চিনতে পারেনি। মেয়েটার যে হাতটা প্রথমেই কুকুর বের করেছিল সেই হাতটাতে একটা ট্যাটু করা ছিল। ট্যাটুটা ছিল একটা নামের, নামটা ছিল আমান। এবার পুলিশ জানতে চাইছিল যে মেয়েটার হাতে একটা ট্যাটু, আমার নামের ট্যাটু, মানে মেয়েটা বিশেষভাবে আমার নামের সাথে জড়িয়ে আছে। আমার নামের কাউকে এই গ্রামের কেউ চেনে কিনা, বা এই গ্রামে আমার নামের কেউ থাকে কিনা তা পুলিশ জানার চেষ্টা করছিল। 2-3 দিন জিজ্ঞাসাবাদের পরেও পুলিশ আমার নামের কাউকে ওই এলাকাতে উদ্ধার করতে পারেনি। মেয়েটার শরীরের ডিএনএ, বিভিন্ন রকমের স্যাম্পল, যেগুলো পরে তদন্ত কাজে লাগবে বলে টিম মনে করে, সেগুলোকে সংরক্ষিত রেখে কিছু ফটোগ্রাফ তুলে নিয়ে মেয়েটার দাহ সৎকার করে দেওয়া হয়। পোস্টমর্টম রিপোর্ট আসে। রিপোর্টে দেখা যায় যে মেয়েটা শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। মেয়েটার বয়স 19 থেকে 22-23-এর মধ্যেই, তার বেশি নয়। মেয়েটার শরীরে কোনো অজ্ঞান হওয়ার ওষুধ পাওয়া গেছিল, তবে মেয়েটাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলার পরে তার শরীর থেকে তার মাথা, হাত ইত্যাদি আলাদা করে ফেলা হয়েছে। হয়তো তার পরিচয়টা লুকিয়ে রাখার জন্য এই কাজটা করা হয়েছে। মেয়েটার বয়স দেখে আর মেয়েটার শরীরের অবস্থা দেখে পুলিশের মনে হয়েছিল যে এই ব্যাপারটা কোনো প্রেম সংক্রান্ত ব্যাপার হতে পারে। 19-20 বছর বয়সী একজন মেয়ে, হাতে আয়ান নামের একটা ট্যাটু করা আছে। হঠাৎ করে এইভাবে তাকে মেরে ফেলা হয়েছে যাতে কেউ না বুঝতে পারে, সেই জন্য তাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ঘটনাটা হয় মেয়ের বাড়ির লোকজন বা ছেলের বাড়ির লোকজন বা ছেলেটা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। মেয়েটা নিজেকে শেষ করেনি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল এটা কোনো মার্ডারের ঘটনা। পুলিশ তদন্ত করে জানতে পেরেছিল যে মেয়েটা এই এলাকার মেয়ে নয়। পুলিশ তদন্ত করে এটাও জেনে ফেলেছিল ওই এলাকায় বা আশেপাশের এলাকায় আমান নামের কোনো ছেলে নেই। পুলিশ আমানকে খুঁজছিল। তবে পুলিশ নিজের তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই এলাকার ছেলেরা বাইরে কোথাও কাজ করতে গেছে কিনা, বা যে জায়গায় বাইরে কাজ করতে গেছে তাদের মধ্যে কারো নাম আমান কিনা, বা তারা কোনো মেয়েকে এই এলাকায় নিয়ে এসেছিল কিনা, এই ব্যাপারগুলো খতিয়ে দেখছিল।
পুলিশ তদন্ত করে জানতে পারে যে মেরঠের ওই লোনিয়া গ্রামের বা তার আশেপাশের কিছু ছেলে লুধিয়ানা, হরিয়ানা, দিল্লি ইত্যাদি বিভিন্ন জায়গাতে কাজ করতে গেছে। সেই জায়গা যেখানে ওই এলাকার ছেলেরা কাজ করতে গেছিল, সেই সমস্ত পুলিশ স্টেশনের সাথে মেরঠের লোনিয়া এলাকার পুলিশ কন্ট্যাক্ট করে। সেখানকার সব এলাকার মেয়েদের মিসিং হয়ে যাওয়ার যে লিস্ট, সেটাকে জোগাড় করা হয়। প্রত্যেক বাড়িতে গিয়ে পার্সোনালি কথা বলা হয়, দরকারে তাদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ যে একটা লিস্ট তৈরি করেছিল, লিস্টটা ধীরে ধীরে শর্ট করা হচ্ছিল। হয়তো কেউ মারা গেছিল বা পরে কারো বাড়ির সাথে আবার কানেকশন হয়ে গেছিল, মানুষদের বা এইরকম মেয়েদের নামগুলো সেখান থেকে বাদ দেওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত লুধিয়ানার একটা লিস্ট, যেটাতে শর্ট লিস্ট হওয়ার পরে দুটো মেয়ের নাম বাইরে আসে। দুটো মেয়ের বাড়িতেই পুলিশ পার্সোনালি গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। প্রথম মেয়েটা বাদ পড়ে যায়। দ্বিতীয় মেয়ে, যার নাম ছিল একতা, সে লুধিয়ানাতে থেকে পড়াশোনা করত, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজও করত। তার নামটা সব থেকে সন্দেহজনক বলে পুলিশ টিমের মনে হয়েছিল। পুলিশ টিম তার বাবা আর মায়ের সাথে তাদের বাড়ি গিয়ে কথা বলেছিল। তবে সেই মেয়েটার বাড়ি লুধিয়ানাতে ছিল না, মেয়েটার বাড়ি ছিল হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের কাংড়া জেলার চিনার নামের একটা গ্রাম। গ্রামের একটা 20 বছর বয়সী মেয়ে, যার নাম ছিল একতা দেশওয়াল। তার বাবা ভাড়ার ট্যাক্সির ব্যবসা ছিল, বেশ কয়েকটা ট্যাক্সি ছিল তার। হিমাচল প্রদেশের লোকজন ঘুরতে যায়, তার সমস্ত ট্যাক্সি ড্রাইভার দিয়ে ভাড়ায় চালানো হতো। যথেষ্ট ধনী একটা পরিবার। সেই পরিবারের একমাত্র মেয়ে ছিল একতা দেশওয়াল। সে 12 পর্যন্ত পড়াশোনা করার পর তাদের গ্রামে পড়াশোনার খুব একটা ভালো ব্যবস্থা ছিল না, সেই জন্য তাকে লুধিয়ানাতে হোস্টেলে রেখে বিকম পড়ার জন্য ভর্তি করা হয়েছিল। সে নিজের পড়াশোনা করছিল, সেই সঙ্গে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে চাকরিও শুরু করেছিল। পড়াশোনার সাথে পার্ট টাইম জব সে চালাচ্ছিল। একসময় সে বিকম গ্রাজুয়েট হয়ে যায়। সে যে কোম্পানিতে কাজ করছিল, সেখানে পঙ্কজ নামের আরো একটা ছেলে কাজ করত। কয়েকদিনের মধ্যেই একতা আর পঙ্কজ দুজনের মধ্যে একটা গভীর প্রেমের সম্পর্ক শুরু হয়। সম্পর্কটা চলে মাত্র 6 মাস। একতা পঙ্কজকে নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিল, তবে পঙ্কজ একতাকে নিয়ে তেমন একটা সিরিয়াস ছিল না। সে ওইভাবে বিভিন্ন রকম মেয়েদের সাথে মাঝে মধ্যেই বন্ধুত্ব করত, সম্পর্ক তৈরি করত, তবে খুব বেশি দিন কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক তার টিকে থাকতো না। সে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করত। সে একতার সাথে সেই রকম ভাবেই সম্পর্ক তৈরি করেছিল। আবার তার জীবনে নতুন কোনো মেয়ে আসে, সে একতাকে ছেড়ে দিয়েছিল। একতা অনেক চেষ্টা করলেও পঙ্কজ কিন্তু কোনোভাবেই তার সাথে আর কথা বলছিল না। এমনকি একতা যেখানে কাজ করতো, সেই কোম্পানি ছেড়ে পঙ্কজ অন্য কোনো কোম্পানি জয়েন করে নিয়েছিল। একতা কিন্তু খুব মন খারাপ। একতা যে কোনো ভাবে বুঝিয়ে সুঝিয়ে পঙ্কজকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইছিল। এমন সময় একতা একটা পেপারে একটা অ্যাড দেখেছিল। অ্যাডটা ছিল মন্ত্রতন্ত্র বা তান্ত্রিক, এমন কোনো মন্ত্রতন্ত্র করবে, ওষুধ দেবে, তাবিজ দেবে, যে বশীকরণের আর কি ব্যাপার, যে তোমার কাছ থেকে যে চলে গেছে তাকে এমন মন্ত্র দেওয়া হবে বা এমন একটা তাবিজ দেওয়া হবে যে তোমার হারানো প্রিয়জন আবার ফিরে তোমার জীবনে চলে আসবে। এই ধরনের একটা অ্যাড। অ্যাডটা দেখে খুব ভালো লেগেছিল একতা, খুব বিশ্বাস হয়ে গেছিল। তখনই তার মনে হয়েছিল যে এই বশীকরণের যে অফিস আছে, সেখানে সে যাবে, কন্ট্যাক্ট করবে, কথা বলার পরে ওষুধপত্র, তাবিজ যা লাগে, যতটা টাকা খরচ হয় সে করবে। করার পরে পঙ্কজকে আবার বশীকরণ করবে, নিজের জীবনে ফিরিয়ে আনবে।
সেই উদ্দেশ্যে সে একটা ফোন কলে কথা বলেছিল। কথা বলার পরে লুধিয়ানার মতিনগর নামের একটা জায়গা, যেখানে ছিল সেই বশীকরণের তান্ত্রিকের অফিস, সেখানে সে নির্দিষ্ট টাইমে গিয়ে পৌঁছায়। গিয়ে পৌঁছালে সে বুঝতে পারে যে সেখানে অনেকজন তান্ত্রিক আছে, তার মধ্যে একজন তান্ত্রিকের সাথে তার কন্ট্যাক্ট করিয়ে দেওয়া হয়। তান্ত্রিকের নাম ছিল আমান। তান্ত্রিক একজন কম বয়সী, 23-24 বছর বয়সী। তার সাথে কথা বলে একতা। একতার কথা বলে খুব ভালো লাগে, খুব বিশ্বাস হয়। 2-4 বার যাওয়ার পরে একতাকেও খুব ভালোভাবে সেই তান্ত্রিক আমান বুঝে ফেলেছিল। সে বুঝেছিল যে একতা একটা ধনী ফ্যামিলির মেয়ে। তো সে ধীরে ধীরে এমন ভাবে কাজ করে একতার সাথে যে একতা পঙ্কজকে ভুলে গিয়ে এবার সেই তান্ত্রিক আমানের প্রেমে পড়ে যায়। এদিকে আমান যে অফিসে মন্ত্রতন্ত্র যে অফিসে কাজ করত, সেটা কিন্তু তার নিজের জায়গা ছিল না। সে ওখানে কাজ করত। সেই যে অফিসটা, সেটার মালিক ছিল দিলশাদ নামের একজন মুসলিম ভদ্রলোক। আর সেখানে বেশ কিছু তান্ত্রিক কাজ করত। তান্ত্রিকদের কাছে বিভিন্ন কেস আসতো, সেখান থেকে যে টাকা পাওয়া যেত সেটা থেকে দিলশাদ সেই তান্ত্রিকদেরকে মাইনের মতো করে এক একটা কেসের হিসাবে টাকা দিত। কিন্তু দিলশাদের সাথে আমানের কদিন ধরে খুব ঝগড়া হচ্ছিল। আমান বেশ কিছু টাকা দিলশাদের কাছে পাবে বলছিল, দিলশাদ যেটা দিতে রাজি হচ্ছিল না। দুজনের মধ্যে ঝগড়া হয়। আমান তার কাজ ছেড়ে সেখান থেকে চলে যায়। একতা আসে। একতা আমানকে খুঁজে পায় না, তার মন খারাপ হয়ে যায়। আমানের ফোন নম্বরে সে কল করে। আমান বলে যে আমি দিলশাদের ওখান থেকে কাজ ছেড়ে দিয়েছি আর ঠিক করেছি যে আমি নিজের স্বাধীনভাবে কাজ শুরু করব, কারণ মন্ত্রতন্ত্র তো আমি খুব ভালো জানি। আমার আর দরকার নেই কারোর অফিসে কাজ করার, আমি নিজের একটা অফিস খুলবো। আর তুমিও যদি চাও তাহলে তুমিও আমার এই অফিসে জয়েন করতে পারো। তুমি বিভিন্ন অফিসিয়াল ব্যাপারটা দেখবে আর বাকি কাজ আমি করব। একতা আর আমান তাদের মধ্যে প্রেম তো শুরু হয়েই ছিল। সেই ছেলেটা লুধিয়ানা কার্নাল নামের একটা জায়গাতে একটা অফিস আর পেছনে একটা ছোট্ট রুম, যেটাতে সে নিজে থাকতো, এমন একটা জায়গা ভাড়ায় নিয়ে কাজ শুরু করেছিল। একতা নিজের ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ ছেড়ে দিয়ে তার কাছে গিয়ে লিভ ইনে থাকতে শুরু করেছিল। তারা দুজনে এই মন্ত্রতন্ত্র কাজও শুরু করেছিল। মোটামুটি 10-15 দিন মতো আমানের সাথেই সেই বাড়িতে গিয়ে থাকছিল একতা। আমান আর একতা বিভিন্ন প্ল্যানিং করে। তার মধ্যে আমান বলে যে আমি এবার নিজের ব্যবসা শুরু করব, নিজের অফিস তৈরি করব, তার জন্য অনেক টাকার দরকার, কিন্তু টাকা কোথায় পাওয়া যাবে। আর তোমার সাথে তারপরে আমাদের ব্যবসাটা ভালোভাবে চলতে শুরু করলে দুজনে ব্যবসা করব আর বিয়েও করব। একতা ইতিমধ্যেই নিজের বাড়ি ফিরে যায়, বলে যে কিছুদিন আমি বাড়ি থেকে ঘুরে আসি। বাড়ি গিয়ে নিজের মাকে বলে যে একটা ছেলে আমার জীবনে এসেছে, খুব ভালো একটা ছেলে, নিজের একটা ব্যবসা করে, তো আমি তার সাথে বিয়ে করতে চাই। মা কিন্তু মেয়েকে বলে যে না, অত দূরে আমি বিয়ে দেব না। আমি আর তোর বাবা খুব ভালো ছেলে দেখেছি, আর তোর বিয়ের জন্য অনেক টাকা আর গয়না আমরা ব্যবস্থা করে রেখেছি। তো তুই যাকে ভালোবেসেছিস তাকে তুই ভুলে যা, আমরা তোর বিয়ে ঠিক করেছি। মেয়ে দেখে যে না, মা তো কোনোভাবেই রাজি হচ্ছে না। মা বাবা যখন ঘুমিয়ে, সে কিন্তু বাড়ি থেকে সেই গয়না আর টাকা নিয়ে পালিয়ে যায়। সেদিন ডেটটা ছিল 20 মে 2019। মেয়েটা সেখান থেকে পালায়। মেয়েটা রাত্রিবেলায় নিজের মামা বাড়ি আম্বালাতে থাকে। মামা বাড়ি থেকেও কিছু টাকা, কিছু গয়না চুরি করে। নিজের বাড়ি আর মামা বাড়ি, দুই বাড়ি থেকে মোট যে গয়না আর ক্যাশ টাকা নিয়ে গেছিল সে, সেটার হিসেব ছিল 25 লাখ টাকার মতো। সেটা নিয়ে সে চলে গেছিল আমানের কাছে। আমানকে গিয়ে সে সেই টাকাগুলো দিয়েছিল। তারা সেখানে থেকে কাজকর্ম করছিল। নেক্সট ডে মেয়েটার বাড়ির লোকজন, মেয়েটার মামা বাড়ির লোকজন সবাই জানতে পারে যে মেয়েটা তাদের বাড়ি থেকে টাকা পয়সা গয়না নিয়ে চুরি করে পালিয়ে গেছে।
মেয়ের মা আর বাবা আর মামা তিনজন লুধিয়ানার সেই পিজিতে যায় যেখানে থেকে মেয়ে পড়াশোনা করছিল আর কাজ করছিল। সেখানে গিয়ে তারা জানতে পারে যে 1 মাস আগেই তাদের মেয়ে এখান থেকে নিজের চাকরি ছেড়ে, থাকার হোস্টেল ছেড়ে চলে গেছে। এই কথা শুনে মা বাবা হতাশ হয়, কিন্তু মেয়েকে কোথায় খুঁজবে? মেয়েকে ফোন কল করলেও মেয়ে রিসিভ করে না। সেই জন্য বাবা মা সেখানকার থানায় যায়। থানায় গিয়ে মতিনগর থানায় একটা মিসিং কমপ্লেন করে যে তাদের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। ছেলেটা কে সেটা তাদের জানা ছিল না। তারা বলে যে আমাদের মেয়ে একটা ছেলের সাথে বিয়ে করতে চাইছিল, আমরা না বলেছি, মেয়ে পালিয়ে গেছে। কিন্তু মেয়ে যে 25 লাখ টাকার সোনা দানা টাকা ইত্যাদি নিয়ে পালিয়েছে সেটা তারা বলে না, কারণ তাদের মনে হয়েছিল যে এতে বদনামিটা বাড়বে। মেয়ের বাবা এদিকে মেয়ের মামাকে বলে যে তোমার আর আলাদা করে কোনো কমপ্লেন করার দরকার নেই, তোমার বাড়ি থেকে আমার মেয়ে যে টাকা নিয়ে পালিয়েছে সেটা আমি তোমাকে দিয়ে দেবো। মামা আম্বালা ফিরে যায়, মা বাবা নিজেদের হিমাচলের যে গ্রাম সেখানে ফিরে আসে। মা বাবা মেয়ের অপেক্ষা তো অবশ্যই করছিল, কিন্তু কোথাও না কোথাও মনে মনে জানছিল যে তাদের মেয়ে কোনো একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে টাকা পয়সা নিয়ে গিয়ে বিয়ে করেছে। ধীরে ধীরে নিজেদের মনকে সান্ত্বনা দিচ্ছিল যে তার জন্যই তো টাকা জমা করা হয়েছিল, ঠিক আছে সে নিয়ে চলে গেছে। তারাও সেভাবে আর তারপরে মেয়েকে খোঁজাখুঁজি করে না। মাঝে মাঝে মেয়েকে ফোন কল করে, তবে মেয়ে রিসিভ করে না। মেয়ের মা বাবা পুলিশকে জানায় যে আমাদের মেয়ে ভালো আছে। পুলিশ জিজ্ঞেস করে যে আপনারা কিভাবে বুঝলেন যে আপনাদের মেয়ে ভালো আছে? তখন মা বাবা বলে যে আমাদের মেয়ে মাঝে মাঝে ফেসবুকে অ্যাক্টিভ হয়, ফেসবুকে নিজের ফটো চেঞ্জ করে, হোয়াটসঅ্যাপের ডিপি 4-5 দিন ছাড়া চেঞ্জ করে, মাকে মাঝে মাঝে মেসেজ করে। সে বলে আমি খুব ভালো আছি, আমাকে তোমরা আর খোঁজার চেষ্টা করো না, যখন মনে হবে যে তোমাদের সাথে দেখা করার সময় হয়েছে আমি অবশ্যই তোমাদের সাথে এসে দেখা করব। মাকে জিজ্ঞেস করা হয় যে আপনি ফোনে কেন কথা বলেন না মেয়ের সাথে? তো মা বলে যে আমি অনেকবার চেষ্টা করেছি মেয়ের সাথে কথা বলার, কিন্তু মেয়ে ফোন রিসিভ করে না। একবার জামাই ফোন রিসিভ করেছিল, তবে জামাইকে আমি বলেছিলাম যে তুমি ভালো করোনি, তুমি আমার মেয়েকে এইভাবে আমাদের কাছ থেকে নিয়ে পালিয়ে গেছো, আমরা পুলিশে কমপ্লেন করেছি, পুলিশ কিন্তু তোমাকে ছাড়বে না। এই কথা শোনার পর থেকে জামাইয়ের সাথেও আর কোনোদিন কথা হয়নি। পুলিশ মেয়ের মা ববিতা আর মেয়ের বাবা করমবীর দুজনকে বলে যে আপনাদের মেয়ে মারা গেছে। 1 বছর আগে আপনাদের মেয়ের বডি মেরঠের একটা আখের ক্ষেতে পাওয়া গেছে। আমরা এই পর্যন্ত 1 বছর ধরে প্রচুর খোঁজার চেষ্টা করে শেষ পর্যন্ত আপনাদের বাড়িতে এসে পৌঁছেছি। আর আমাদের মনে হচ্ছে যে বডিটা পাওয়া গেছিল ওটা আপনাদের মেয়ে একতার। মা বাবা বলে কখনো হতেই পারে না, আমাদের মেয়ে বেঁচে আছে। এবার আগেই বলেছি মেয়ের শরীরের ডিএনএ বা বিভিন্ন ধরনের জিনিস প্রিজার্ভ করে রাখা হয়েছিল। হিমাচল প্রদেশের ভদ্রমহিলা ববিতা দেবীর সাথে একতা দেশওয়ালের ডিএনএ স্যাম্পলের টেস্ট রিপোর্ট 100% মিলে গেছিল। এবার আর কারোর কোথাও কোনো সন্দেহ ছিল না যে মেয়েটা মারা গেছিল সেই মেয়েটা হচ্ছে আসলে একতা দেশওয়াল। এবার পুলিশ বুঝতে পারে যে আমান নামের কোনো ছেলের সাথে একতা পালিয়ে গেছিল বাড়ি থেকে, কিন্তু আমানটা আসলে কে? মেয়ের মা আমানের ব্যাপারে কিছুই জানতো না। মেয়ের মা শুধু এটুকুই জানতো যে মেয়ে কারোর সাথে প্রেম করছে, তার সাথে বিয়ে করতে চায়, তার নাম কি, সে কোথাকার, কিচ্ছু জানতো না। এবার একতার মা বাবার কাছে প্রীতি নামের একটা মেয়ের ব্যাপারে জানা যায়, যে ছিল লুধিয়ানাতে হোস্টেলে একতার সব থেকে প্রিয় বান্ধবী। তার কাছে পুলিশ টিম যায়। একতার বান্ধবী প্রীতি পুলিশ টিমকে জানায় যে মতিনগর মার্কেটে একটা অফিস রয়েছে যেখানকার একটা তান্ত্রিক, তার নাম ছিল আমান,
তার কাছে বারবার যেত একতা, আর সেই অফিসের একজন তান্ত্রিক আমানের সাথে একতার প্রেম হয়েছিল। পুলিশ প্রীতিকে নিয়ে সেই অফিসে যায়। সেখানে সেই অফিসের মালিক দিলশাদের সাথে দেখা হয়। দিলশাদকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে আমানের ঠিকানা, আমানের ফোন নাম্বার, আমানের ফটো পাওয়া যায়। ফোন নাম্বার থেকে আমানকে লুধিয়ানার কারনাল নামের একটা জায়গাতে সে বহাল তবিয়তে নিজের মন্ত্রতন্ত্র অফিস চালাচ্ছিল, তাকে গিয়ে অ্যারেস্ট করা হয়। তার কাছে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে যে ঘটনাটা জানতে পারে পুলিশ টিম, সেটা আমি এখন বলবো। সে লিভ ইনে 1 মাস লুধিয়ানার কারনালে থাকতো। তার যে লিভ ইন পার্টনার একতা দেসওয়াল রোজ আমানকে বলছিল যে চলো আমরা এবার বিয়ে করি। আমান লুধিয়ানার কারনাল থেকে একতাকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির যে এলাকা মেরঠের লোনিয়া নামের গ্রাম, তার কাছাকাছি যায়। হিন্দু রীতি মেনে দুজন বিয়ে করে। আমানের সাথে একতার বিয়েতে আমানের কিছু বন্ধু বান্ধব উপস্থিত ছিল। বিয়েটা হয়ে যায়। বিয়ের পরে তারা একটা ভাড়া ঘর নিয়ে আমানের যেটা নিজের দেশের বাড়ি তার কাছাকাছি একটা এলাকায় থাকতে শুরু করে। আমানের স্ত্রী একতা প্রতিদিন আমানকে বলে যে এইভাবে হবে না, আমি আমার বাড়ি ছেড়ে দিয়েছি, তুমি তোমার যে বাড়ি রয়েছে সেখানে আমাকে নিয়ে চলো। ডেটটা ঠিক হয় 2019-এর 5ই জুন। সেদিন তারা নিজের বাড়িতে যাবে, একতা নিজের শ্বশুর বাড়িতে যাবে। যেদিন ডেট ঠিক করা হয়েছিল ঠিক সেদিন সকালবেলায় উঠে আমান নিজের বউকে সঙ্গে করে নিজের গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছায়। গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছাবার পর মুহূর্তেই একতা বুঝতে পারে যে এটা কোনো মুসলিম বাড়ি, কারণ 2019-এর 5 জুন ছিল ঈদ। ঈদের দিন একটা মুসলিম বাড়িতে গিয়ে সে পৌঁছেছিল। সে তখন বুঝতে পেরেছিল তার যে হাজবেন্ড এই পর্যন্ত নিজের নাম আমান বলেছিল, নিজেকে একজন হিন্দু ছেলে বলে পরিচয় দিয়েছে, সে হচ্ছে আসলে একজন মুসলিম ছেলে, আর তার নাম হচ্ছে মোহাম্মদ শাকিব আহমদ। আকাশ থেকে পড়ে একতা দেসওয়াল। ভালোবাসার সম্পর্ক, যে সম্পর্কে এতটা বিশ্বাস থাকা উচিত, সে বিশ্বাস করে একটা ছেলের হাত ধরে বাড়ি থেকে, মামা বাড়ি থেকে 25 লাখ টাকার মতো জিনিসপত্র, টাকা চুরি করে পুরোটাই তার হাতে দিয়েছিল। তার কাছ থেকে সে সব থেকে বড় আঘাত পেয়েছিল। তার একটুও ভালো লাগছিল না। সে বলে যে আমাদের সম্পর্কটা মিথ্যা দিয়ে শুরু হয়েছে, আমি তোমার সাথে আর থাকতে চাই না, আমাকে নিজের বাড়ি যেতে দাও। বাড়ির সমস্ত লোকজন, লোকজন বলতে সেই ছেলেটার বাবা, তার একজন দাদা, দুজন বৌদি, সবাই মিলে রিকোয়েস্ট করে যে আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের আনন্দের দিন, আজকের দিনটা তুমি আমাদের বাড়িতে এসেছো, আমাদের গেস্ট, তুমি আজকের দিনটা কাটাও। সন্ধে হলে সাকিব সে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, তোমার টাকা সেটাও তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে। মেয়েটা এই কথাগুলোকে সত্যি ভেবেছিল। মেয়েটা বলে ঠিক আছে। 5 তারিখটা সারাটা দিন সেখানে এসে কাটায়, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। তারা কিন্তু গেস্ট হিসাবে খুব আদর যত্ন করে তাকে রাখছিল। সন্ধে হয়ে যায়। সন্ধেবেলায় একতাকে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয়, তাতে মিশিয়ে দেওয়া হয়েছিল অজ্ঞান হয়ে যাওয়ার কোনো ওষুধ। সেটা খাওয়া মাত্রই একতা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ছেলেটা মানে মোহাম্মদ সাকিব আহমদ, তার বাবা, তার নাম ছিল মুস্তাকিম, তার একজন দাদা, দাদার নাম ছিল নুসরত, আর তার স্ত্রীর নাম ছিল ইসমত। তার আরো একজন দাদা নাভেদ, তবে সে সেই সময় বাড়িতে ছিল না। নাভেদের যে স্ত্রী তার নাম রেশমা, আর একজন বন্ধু তার নাম আয়ান। মোট 6 জন। মোট 6 জন মিলে অজ্ঞান হয়ে যাওয়া একতা দেসওয়ালকে শ্বাসরোধ করে মেরে ফেলে, শরীর থেকে হাত আর মাথা আলাদা করে ফেলে।
হাতটা আলাদা করার একটাই কারণ, হাতে ট্যাটুতে আমার নাম লেখা ছিল, যেটা ছিল সাকিব আহমেদের মিথ্যা নাম। তাও একতা এতটাই প্রেম করেছিল তার সাথে যে সে সেই নামটা নিজের হাতে লিখে ফেলেছিল। এবার যখন রাত বাড়ে, তখন গ্রামের ব্যাপার, আর ঈদের দিন ছিল, সবাই সারাদিন ক্লান্ত, সবাই যে যার ঘুমিয়ে পড়ে। তখন তারা রাত্রেবেলায় নিজের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিভিন্ন জায়গার জমিতে খুঁড়ে সেগুলো ঢুকিয়ে ফেলে। নিশ্চিন্তে নেক্সট ডে সাকিব আবারও চলে যায় লুধিয়ানাতে। টাকা তো ছিলই, সে নতুন ঘর নেয়, সেখানে নিজের কাজকর্ম শুরু করে। একতাকে মেরে ফেলার পর আমান বা সাকিব আহমদ নিজের সঙ্গে একতার ফোনটা লুধিয়ানা নিয়ে চলে যায়। সেখান থেকেই তার ফোনে সে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো চালাচ্ছিল, যাতে তার পরিচিত মানুষজনেরা সন্দেহ না করে, সবাই যাতে এটাই ভাবে যে একতা তাদের সাথে কন্ট্যাক্ট করছে না, কথা বলছে না, কিন্তু একতা বেঁচে আছে, ভালো আছে, তাই জন্য সে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে অ্যাক্টিভ হচ্ছে। বাড়ির বাকি লোকজনেরা সবকিছু ভুলে আবার নর্মাল জীবনে ফিরে আসে। পুলিশ তদন্ত করে ছজনকে অ্যারেস্ট করতে সময় লেগেছিল পুরো 1 বছর। ছজন মিলে ঘটনাটা ঘটিয়েছিল 5 জুন 2019 রাত্রেবেলায়। 13ই জুন 2019 দুপুর বেলায় হাতটা দেখতে পাওয়া গেছিল, তারপরে পুরো ব্যাপারটা সবার সামনে এসেছিল। তারপর থেকে 1 বছর পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছিল এই রহস্যটার সমাধান করার। আমানকে যখন অ্যারেস্ট করে পুলিশ টিম নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সে একজন পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে তার বুকে গুলি করে পালাবার চেষ্টা করেছিল। পুলিশ টিমকে তখন পাল্টা তার দিকে 3খানা গুলি তার পায়ে চালাতে হয়েছিল। তারপরে তাকে অ্যারেস্ট করা হয়। তাকে আর সেই পুলিশ দুজনকেই একসাথে হসপিটালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তারা কিন্তু দুজনেই সুস্থ হয়ে উঠেছিল। 3 জুন 2020 ছজনকেই অ্যারেস্ট করা হয়। তবে সব থেকে দুঃখের বিষয় যেটা, ছজনকেই 2021 আর 22 সালে হাইকোর্ট থেকে ধীরে ধীরে জামিন দিয়ে দেওয়া হয়েছে। সবাই এখন জামিনে মুক্ত রয়েছে। লোয়ার কোর্টে কেসটা চলছে। পরবর্তীতে ছজন অভিযুক্ত শাস্তি পাবে বা আদৌ পাবে না, সে বিষয়ে এখন কিচ্ছু জানা নেই। ভবিষ্যতে বোঝা যাবে যে এই ঘটনাটা কি হলো। ঘটনাটা শোনার পরে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই খুব সাবধানে থাকবেন।